আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনারা সবাই নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আমি কি বিষয়টা নিয়ে আলোচনা করব এবং কিভাবে আলোচনা করব বা কোন কথাটা আমি বলতে চাচ্ছি। তো আপনারা থাম্বনেলে দেখেছেন যে আমাদের সেনাপ্রধান সবকিছু দেখে এবং উনি খুব ভয়ে ভীত হয়েই উনি ফোন দিয়েছেন যে শেখ হাসিনা ছাড়া মনে হয় আর বাঁচার কোনো উপায় নাই। সুতরাং আমি এখন শেখ হাসিনার সাথে কথা বলি। এই সেনাপ্রধান কি বুঝে গেছেন যে উনি কিছুদিনের ভিতরে ওনার ক্ষমতা হারিয়ে উনি ঝুলে যাবেন বা ওনাকে মব জাস্টিস করা হবে, ওনাকে জুতার মালা দেওয়া হবে, যেটার জন্য আমাদের প্রধানমন্ত্রীর কাছে এখন ক্ষমা চাইতেছেন যে আমার ক্ষমা হয়ে গেছে, আমি তখন বিবেক দিয়ে করি নাই, আবেগে করেছি, আমাকে ক্ষমা করে দেন, আমাকে ক্ষমা করে দেন। তোকে কি ক্ষমা করা যাবে? খবরটা আসলে আমি আরো একদিন আগে পেয়েছিলাম, কিন্তু শিওর হতে পারিনি যে আসলে কি এটা কি ফলস নিউজ নাকি নিউজ সত্য নিউজ তা জানার জন্য সর্বশেষ গত ১ ঘন্টা আগে আমি যতটুকু জানতে পারলাম তাতে হচ্ছে যে আমাদের এই সেনাপ্রধান তিনি নাকি আমাদের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলার জন্য ইন্ডিয়ার সামরিক বাহিনীর প্রধানের কে ফোন দিয়েছিলেন এবং ফোন দিয়ে উনি বলেছেন যে যে কোনো উপায়ে হোক, যে কোনোভাবে হোক তাকে যাতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে অন্তত ১টা মিনিট কথা বলার সুযোগ করে দেয়। কারণ ওনার কাছে নাকি যে সমস্ত নাম্বার আছে সেই সমস্ত নাম্বারে উনি অনেক ট্রাই করেছেন কিন্তু কোনো কাজ হয়নি। সর্বশেষ উনি নাকি ইস্তোনিয়ার একটা নাম্বার, ইস্তোনিয়াটা আসলে হচ্ছে যে এটা এই আপনার ইস্ট ইউরোপের দিকে, ইউরোপ থেকে ইস্ট ইউরোপের দিকে ইস্টোনিয়া, লাটাভিয়া, লাতভিয়া এগুলো। তো ইস্তোনিয়ার একটা নাম্বার থেকে আমি পুরো নাম্বারটা আপনাদের বলছি না, শুধু কান্ট্রি কোডটা বলে দিচ্ছি 372 372। তো আপনার অনেকে যারা হয়তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন বা কথা বলেন তারা হয়তো জানতে পারেন যে এই কোড দিয়ে বা ইস্তোনিয়ার কোনো নাম্বারে আপনারা কথা বলেন কিনা। আমি যেহেতু আজ পর্যন্ত কখনো কথা বলিনি, সুতরাং আমি এই বিষয়টাতে জানিই না যে উনি কোন নাম্বার ব্যবহার করেন, কিভাবে ব্যবহার করেন তাও জানি না। তো আমাদের সেনাপ্রধান নাকি সেই ইন্ডিয়ান চিফকে বলেছেন, সেনা চিফকে বলেছেন যে উনি এই নাম্বারটাতে বেশ কিছু মেসেজ দিয়েছেন। ৩ দিন যাবৎ মেসেজ কি সিন হচ্ছে কি হচ্ছে না তাও বোঝা যাচ্ছে না। উনি ফোন দিলে এই ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে এবং ওনার মেসেজের কোনো রিপ্লাই আসছে না। উনি যেকোনো উপায়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গকন্যা শেখ হাসিনার সাথে ১টা মিনিটের জন্য কথা বলতে চান। অনেক ভুল বুঝাবুঝি হয়েছে, এগুলার থেকে উনি মুক্তি পেতে চান। উনি নাকি ঘুমোতে পারছেন না। এবং আপনারা জানেন চট্টগ্রামের কক্সবাজার অদূরে আপনার মহেশখালী একটা দ্বীপ আছে, আমাদের মহেশখালী দ্বীপ, যেটাতে আপনার যে মহেশখালী দ্বীপে যেখানে আমাদের এই জননেত্রী শেখ হাসিনার আমলে $1.2 বিলিয়ন দিয়ে একটি গভীর সমুদ্র বন্দর এবং সাবমেরিন স্টেশন, যেখানে ৬টি পারমাণবিক সাবমেরিন দাঁড়াতে পারবে, রসদ নিতে পারবে, ওই ধরনের একটা টার্মিনাল নির্মাণ করেছিলেন। এবং এটা এত গভীরে যে এই গভীরতায় যদি কোনো সাবমেরিন চলে যায়, পৃথিবীর কোনো পারমাণবিক বোমা দিয়েও এই সাবমেরিন কিছু করতে পারে না। ওই জায়গাটা পুরোটা সেনাবাহিনী, আমেরিকান সোলজারদের হাতে। তার কারণটা কি? আপনাদের কি মনে হয় না যে এইসব কারণে সবকিছু দেখে এবং উনি খুব ভয়ে ভীত হয়েই উনি ফোন দিয়েছেন যে শেখ হাসিনা ছাড়া মনে হয় আর বাঁচার কোনো উপায় নাই, সুতরাং আমি এখন শেখ হাসিনার সাথে কথা বলি। তার কারণ হচ্ছে যে আমাদের জননেত্রী শেখ হাসিনা একসময় বলেছিলেন, বারবার বলেছিলেন, সাদা চামড়ার একজন বা বেশ কিছু লোক আমাকে সেন্ট মার্টিন দিয়ে দিতে বলে, বঙ্গোপসাগরে দিয়ে দিতে বলে, যদি দিয়ে দিতে পারি আমি ক্ষমতায় থাকতে পারবো। আজকে কি সেটারই পুনরাবৃত্তি হচ্ছে না? এই ১২০ জন সেনাবাহিনীর এইসব লোক, এরা কারা? এবং সবচেয়ে ইন্টারেস্টিং খবর আরেকটি, সেটি হচ্ছে যে ডক্টর আসিফ নজরুল সাহেব উনি ফোন দিয়েছিলেন ইন্ডিয়ান পররাষ্ট্র সচিবকে। উনি তাকে অনুরোধ করেছেন যে যে কোনো উপায়ে হোক বা যে কোনো ভাবে হোক ওনার সেফ এক্সিটের ব্যবস্থা করার জন্য।
এখন আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে ভাই উনি তো বাংলাদেশে আছে, ওনার কি সেফ এক্সিট, ওনার কেন সেফ এক্সিট দরকার? সেফ এক্সিট দরকার আছে ওনার। এবং আবার এটাও বলতে পারেন যে ইন্ডিয়ার কাছে কেন সেফ এক্সিট দরকার? হ্যাঁ ভাই, ইন্ডিয়ার কাছেই ওনার সেফ এক্সিট দরকার, কারণ উনি বুঝে গেছেন যে যে কোনো মুহূর্তে অঘটন ঘটবে। উনি সবচেয়ে বেশি টেন্স যে যদি সেনাবাহিনী ক্ষমতা নেয় তাহলে তো ওনাদের অ্যারেস্ট করে ঝুলাই ফেলবে। সুতরাং সেনাবাহিনী ক্ষমতা নিলে যাতে ইন্ডিয়ান গভর্নমেন্ট ওনাকে এখান থেকে উদ্ধার করে, সেফ এক্সিট এটা। অথবা যদি শেখ হাসিনার গভর্নমেন্ট আবার এই মুহূর্তে ফিরে আসে যে কোনো মুহূর্তে, ওনাদের তো ফাঁসিতে ঝুলাবে। সুতরাং ওনার সেফ এক্সিট দরকার, এবং এটা করতে পারে একমাত্র ইন্ডিয়া, আর কেউ না। যার কারণে উনি ইন্ডিয়ান পররাষ্ট্র সচিবের কাছেই ফোন দিয়ে এই অনুরোধ করেন, এবং ইন্ডিয়ান পররাষ্ট্র সচিব বলেছেন আপনার বিষয়ে এইসব ভার্বাল আপনি ফোনে আমারে বললেন হবে না, আপনি লিখিত চিঠি দেন, গভর্নমেন্টের লিখিত চিঠি দেন, সেই চিঠির উপরে আমরা অ্যাকশন নিব। সেই চিঠি যদি না দিতে পারেন, এসব মুখের কথায় আমরা কিছুই করতে পারবো না, আপনি লিখিত চিঠি দেন, আমরা বিবেচনা করব। সবচেয়ে মজার কাহিনী এগুলো। তাহলে সেনাপ্রধান কেন এত ব্যতিব্যস্ত আমাদের নেত্রীর সাথে কথা বলার জন্য? সেনাপ্রধানের আবার কি পরিকল্পনা আছে? এই সেনাপ্রধান কি বুঝে গেছেন যে উনি কিছুদিনের ভিতরে ওনার ক্ষমতা হারিয়ে উনি ঝুলে যাবেন, বা ওনাকে মব জাস্টিস করা হবে, ওনাকে জুতার মালা দেওয়া হবে, যেটার জন্য আমাদের প্রধানমন্ত্রীর কাছে এখন ক্ষমা চাইতেছেন যে আমার ক্ষমা হয়ে গেছে, আমি তখন বিবেক দিয়ে করি নাই, আবেগে করেছি, আমাকে ক্ষমা করে দেন, আমাকে ক্ষমা করে দেন। তোকে কি ক্ষমা করা যাবে? ওকে কি ক্ষমা করা যাবে? ওকে ক্ষমা করা যাবে না। ওদের সবার মনেই ভয় ঢুকে গেছে যে আওয়ামী লীগের এইসব মিছিল দেখে, এবং যেভাবে আওয়ামী লীগ গেরিলা কায়দায় তাদের সহকর্মীদেরকে ধরার পরে ছিনিয়ে নিয়ে আসছে, তাতে সেনা, পুলিশ, এই সরকার, গোয়েন্দা বিভাগ সবার কাছে খবর হয়ে গেছে যে কিছু একটা হচ্ছে বা হবে, এবং আগামী 72 ঘন্টার ভিতরে আরো অনেক কিছু হবে, যা আমি আপনাদের সামনে তড়িৎ বেগে নিয়ে আসার চেষ্টা করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সাদ্দাম নামের একজন বাগেরহাটের আওয়ামী লীগের সভাপতি, বাগেরহাট জেলার সভাপতি নয়, কোনো একটি উপজেলার সভাপতি, তরুণ মানুষ, যুবক মানুষ, তার স্ত্রী এবং পুত্র নিহত হয়েছেন। তাদের মৃত্যুর পর তাকে একবার দেখার জন্য ফেরল দেওয়া হয়নি। মৃত স্ত্রী এবং মৃত পুত্র, শিশুপুত্র জেলখানায় জীবিত পিতাকে দেখতে গিয়েছে। এই যে অসভ্য সমাজ, অসভ্য রাষ্ট্র, অসভ্য সরকার, এই অসভ্যতার মানদণ্ডটি কোথায়, কিভাবে, কেন এই সমাজকে বিভক্ত করে ফেলছে, এই সমাজকে, এই রাষ্ট্রকে প্যারালাইজ করে ফেলছে। আলটিমেটলি এই রাষ্ট্রও কিন্তু ভাঙনের একটি সুর তৈরি করছে। কেন তৈরি করছে, কেন, সেটা একটু দেখেন। 1971 সালে পাকিস্তান যে নিপীড়ন করেছিল পাকিস্তানের একটি অংশের উপর, পাকিস্তান যে অত্যাচার করেছিল পাকিস্তানের একটি অংশের উপর, তারই ফলশ্রুতিতে 1971 সালের মহান মুক্তিযুদ্ধ একটি রাষ্ট্র ভেঙে দুইটি রাষ্ট্র হয়ে যায়। বুঝতে হবে, রাষ্ট্র যদি টিকিয়ে রাখতে হয়, সমাজ যদি টিকিয়ে রাখতে হয়, এই সংবিধানের অধীনে যে বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে যদি টিকিয়ে রাখতে হয়, তাহলে রাষ্ট্রের নির্যাতন, রাষ্ট্রের অনাচার, রাষ্ট্রের নিষ্ঠুরতা, রাষ্ট্রের হিংস্রতা বন্ধ করতে হবে। মানুষে মানুষে হিংস্রতা, দলে দলে হিংস্রতা, দলে দলে মানে এক দলের প্রতি আরেক দলের কুৎসা, এক দলের প্রতি আরেক দলের প্রতিযোগিতা পৃথিবীর নানান দেশে আছে, আমাদের দেশেও ছিল এবং আছে, থাকবে। কিন্তু রাষ্ট্র যখন, নির্দলীয় একটি সরকার যখন রাষ্ট্রে থাকা অবস্থায় এই রকমের অবস্থা, এই রকমের ব্যবস্থা গ্রহণ করে, তখন রাষ্ট্র টিকে থাকতে পারে না। সাদ্দামের কাহিনীটাতে যদি আপনি একটু যান, সাদ্দামের নামে 13টি মামলা হয়েছে। এই 13টি মামলার মধ্যে এই মামলাগুলো সবই হচ্ছে 5 আগস্ট কেন্দ্রিক, অর্থাৎ জুলাই আগস্ট সময়ে 2024 সালে যে গণ আন্দোলন হয়, সেই গণ আন্দোলনে আক্রমণ, হামলা, মৃত্যু, এইসব মামলা। এখন দেখেন ওই সময়ে সাদ্দাম কোথায় ছিল।
ওই সময় ছেলেটি সিরিয়াসলি অসুস্থ হয়ে ভারতের একটি হসপিটালে চিকিৎসাধীন ছিল। এটা আমরা বলছি না, সরকারও সেটা জানে, কারণ তার পাসপোর্টের মধ্যে সে সময় সে যে ভারতে বৈধ পথে গিয়েছে এবং কখন ফিরে এসছে তার সিল আছে, সপ্পর আছে, এবং একে একে 8টি আদালতে সেটি উপস্থাপন করা হয়েছে। 8টি আদালত, 8টি মামলায় তার জামিন হয়েছে। কিন্তু জামিন হলে কি হবে? একটি মামলায় জামিন হলে তাকে আরো 2টি মামলা দেওয়া হচ্ছে, 2টি মামলায় জামিন হলে আরো 4টি মামলা দেওয়া হচ্ছে, এইভাবে তাকে 13টি মামলা দেওয়া হলো। এই 13টি মামলা মাথায় নিয়ে সে যখন জেলে, মামলাগুলো কি? চুরি, ছেঁচড়ামি, ভাঙচুর, উমকের বাড়ি লুট, এই রকমের মিথ্যা মামলা। এই মামলাগুলোতে জামিন হওয়াটা একদম সহজ ছিল, কিন্তু তাকে 8টিতে জামিন দেওয়ার পরও আরো 5টি মামলা দিয়ে জেলখানার ভিতরে বেঁধে রাখা হলো। জেলখানার ভিতরে বেঁধে রাখলে কথা ছিল তার 2 পায়ে ডান্ডা বেরি পরানো ছিল, 2 হাতে তাকে পরানো ছিল, শিকল পরানো ছিল। এই অবস্থায় তার একটি পুত্র সন্তান জন্ম লাভ করে আজ থেকে 9 মাস আগে। মৃত্যুর সময় এই পুত্র সন্তানটির বয়স ছিল 9 মাস। তার এই পুত্র সন্তান তাকে দেখতে আদালতে গিয়েছিল তার মায়ের সাথে, মৃত মায়ের সাথে, যে মা এখন আর পরবাসী। সে মা একদিন এই পুত্র সন্তানকে নিয়ে গিয়েছিল আদালতে, যেদিন সাদ্দামকে আদালতে আনা হয়েছিল। সাদ্দামের ভাই টেলিভিশনে এসে বললেন যে আমরা আকুতি বিনতি করেছি, সাদ্দাম পুলিশের পায়ে ধরেছে, ভাই আমার 2টা পায়ের হাতের মধ্যে একটা হাতের শিকল একটু খুলে দাও, আমি আমার এই শিশুপুত্রটিকে একটু বুকে নিতে চাই, একটু আদর করতে চাই। তার কথা রাখা হয়নি। তারপর আদালতে যখন শুনানি হচ্ছিল তখন সাদ্দাম বারবার জাজ সাহেবকে বলছিলেন, ম্যাজিস্ট্রেটকে বলছিলেন, স্যার আমার একটু কথা আছে। সে কথাটি কি কথা? তিনি বললেন, স্যার আমার একটা হাত একটু খুলে দেন, আমি আমার ছেলেটাকে একবার আলিঙ্গন করতে চাই, আমি একজন পিতা, আমার এই সন্তানের জন্ম হয়েছে আমি যখন জেলখানার অন্ধপ্রকোষ্ঠে, আমি এই ছেলেটিকে একবার একটু বুকের সাথে লাগাতে চাই, কিন্তু পারেনি। জাজ বললেন, ম্যাজিস্ট্রেট বললেন, আপনি লিখিত বলতে হবে। তিনি লিখিত বলেছেন, সেই লেখা কারো কর্ণকুহরে প্রবেশ করেনি। তারপর এই সাদ্দামের স্ত্রী দিনের পর দিন আদালতে যাচ্ছে, দিনের পর দিন থানায় যাচ্ছে, দিনের পর দিন জেলখানায় যাচ্ছে। সাদ্দামের কোনো মুক্তি নেই। সাদ্দাম নিম্ন মধ্যবিত্ত ঘরের একটি ছেলে। আপনারা কথায় কথায় শুনবেন আওয়ামী লীগের একটা ওয়ার্ডের কর্মী নাকি কোটি কোটি টাকার মালিক, অথচ এই সাদ্দামের বাচ্চা, এই সাদ্দামের স্ত্রী 3 বেলা খাইতে পেতেন না। তার কোনো ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়নি, তার কোনো ব্যাংক অ্যাকাউন্ট সরকার সিজ করেনি। তারপরও তাদের খাওয়ারের পয়সা নেই, উকিলকে দেওয়ার পয়সা নেই, ঘুষ দেওয়ার পয়সা নেই। যার কারণে ফ্রাস্ট্রেটেড হয়ে সাদ্দাম প্রথমে তার এই 9 মাসের পুত্র সন্তানকে হত্যা করে নিজে আত্মহত্যা করে। তিনি আসলে নিজেই আত্মহত্যা করতে চেয়েছিলেন, কিন্তু তিনি বিশ্বাস করতে পারেননি এই নির্দয় সমাজ, এই রাষ্ট্র এই শিশুটির দায় নেবে না। তাই তিনি তার বুকের দনকে আগে হত্যা করলেন, তারপরে নিজেও মারা গেলেন। মারা যাওয়ার পর সাদ্দামের পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলো একটি ফেরলের। ফেরল মানে হচ্ছে শুধুমাত্র জানাজায় অংশগ্রহণ করার জন্য 2 ঘন্টা, 3 ঘন্টা অথবা 4 ঘন্টার জন্য মুক্তি। সেটি মেলেনি। কেন মেলেনি? কারণ তাকে গ্রেপ্তার করা হয়েছিল কোত্থেকে? গোপালগঞ্জ থেকে। আপনারা জানেন পদ্মা সেতুর উপারে বাগেরহাট থেকে গোপালগঞ্জের দূরত্ব খুব কাছে, সেটা একদম লাগোয়া উপজেলা বা জেলা আপনি বলতে পারেন। সেই কারণে যখনই পুলিশের দৌড়ানি খায়, পুলিশের দাবরানি খায়, তখন গোপালগঞ্জে সেখানে গুগু কম, আওয়ামী লীগের মানুষ বেশি, বিএনপি জামাতের দৌরাত্ম্য কম,
সেই জন্য অনেকেই কেউ কেউ আশ্রয় নিয়েছিল সেখানে। সেই আশ্রয় থেকে তাকে অ্যারেস্ট করে জেলখানায় নেওয়া হয়েছে। এবং সেই জন্য বলছে তাকে জামিন দেওয়া যাবে না, কারণ সে গোপালগঞ্জের। যেমনটি করেছিল 1971 সালের পাক বাহিনী, বলছে এরা বাংলাদেশের মানুষ হলে তার চাকরিতে জায়গা হবে না, বাংলাদেশের মানুষ হলে বিশ্ববিদ্যালয়ে তার জায়গা হবে না, বাংলাদেশের মানুষ হলে রাজনীতিতে তার জায়গা হবে না। তাই পাকিস্তান ভেঙে যাওয়ার যে বুনিয়াদ তারা তৈরি করে দিয়েছিল, পাকিস্তানিরা বাংলাদেশ ভেঙে যাওয়ার সেই বুনিয়াদ এই ডক্টর ইউনূস তৈরি করে দিচ্ছে। এই ডক্টর ইউনূস থাকবে না, তার বয়স 90 বছর, যেই কোনো সময় সে মারা যাবে। কিন্তু এই বাংলাদেশ তো থাকতে হবে, আমাদের প্রজন্ম তো এই দেশটাকে একটি দেশ হিসেবে টিকিয়ে রাখতে হবে। এক ভাষার, এক সংস্কৃতির, এক ইতিহাস, এক ঐতিহ্যের এই দেশকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা হচ্ছে। আপনি মানবিকভাবে একটু চিন্তা করে দেখেন, তাকে ফেরল দেওয়া হলো না। ফেরল না দেওয়ার পরে এই মৃত সন্তান, এই মৃত স্ত্রী দেখতে গিয়েছে জেলখানায় জীবিত পিতাকে, জীবিত স্বামীকে। পৃথিবীর ইতিহাসে, পৃথিবীতে এই যে আজকে 808 বিলিয়ন পিপল, 8.2 বিলিয়ন পপুলেশন ইন অল ওভার দ্য ওয়ার্ল্ড, এই 8 বিলিয়ন মানুষের মধ্যে, এই 800 কোটি মানুষের মধ্যে 196টি রাষ্ট্র আছে। এই রাষ্ট্রগুলোর মধ্যে আপনারা কি একটি উদাহরণ দেখাতে পারবেন যে একজন জেলখানায় মানুষ, তার স্ত্রী এবং তার পুত্র মারা গেছে, যার কোনো কনভিকশন হয় নাই, যার কোনো বিচার হয় নাই, যার নামে কোনো চার্জশিটও হয় নাই, সেই রকম একজন মানুষকে তার স্ত্রী এবং মৃত পুত্র জেলখানায় দেখতে গিয়েছে? এটি পুরো পৃথিবীতে মানুষের ইতিহাসে প্রথম ঘটনা ঘটল। এই যে প্রথম ঘটনাটি ডক্টর ইউনূস, আসিফ নজরুল ঘটালেন, এর জবাব এই রাষ্ট্রকে দিতে হবে, টুডে, টুমরো অর ডে আফটার। কারবালার প্রান্তরের কথা আপনারা জানেন। কারবালায় যখন যুদ্ধ হয়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নাতি হুসাইনের শির কর্তন করা হয়। সেই শির কর্তন করে নিয়ে যাওয়া হয় দামেস্কে। ইরাকের ফোরাত নদীর তীর, যেখান থেকে পানি নিয়ে মানুষ পান করত, সেই পানির যে তীর, সে পানির অঞ্চলটিকে সীমারের বাহিনীরা, ইয়াজিদের বাহিনীরা দখল করে রেখেছিল, যার ফলে এই শিশুপুত্র, হুসাইনের শিশুপুত্র পানির জন্য হাহাকার করতে করতে সেখানে গিয়ে নিহত হয়েছিলেন, শহীদ হয়েছিলেন। কারবালার ট্র্যাজেডির কথা আমরা এখনো জানি। হায় হোসান, হায় হাসান বলে আজও আমরা শিয়াদের মাতম শুনি। সারা বিশ্বের মানুষ আজও কারবালা ট্র্যাজেডিকে স্মরণ করে। বাংলাদেশে এখন কারবালা ট্র্যাজেডি চলছে। এই কারবালা ট্র্যাজেডির মূল নায়ক হচ্ছে ডক্টর ইউনূস। এই কারবালা ট্র্যাজেডির নায়ক হচ্ছে আসিফ নজরুল। এই বাটপার মিথ্যা কথার ফ্যাক্টরি। এই বাটপার বলেছিল 26 লক্ষ ভারতীয় বাংলাদেশের কোনো ভিসা নাই, ভারতে এখন ভিসাও দেয় না। সেখানে এই 26 লক্ষ লোক কোথায় গেল, কোন অবস্থায় আছে, তাকে জিজ্ঞাসা করার পর বলেছে, আমি তো যখন বলেছিলাম তখন আমি রাষ্ট্রের কোনো দায়িত্বে ছিলাম না। এই অসভ্য, এই বর্বর, এই মিথ্যাবাদী, মিথ্যা কথা কখন বলা যাবে আর কখন বলা যাবে না, সেই সংজ্ঞা আমাদেরকে শেখাচ্ছে এই আসিফ নজরুল। তুমি এখনো মধ্যবয়সী মানুষ। এই বাংলা, এই সমাজ, এই রাষ্ট্র তোমাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে। এই শিশুর কান্না, এই শিশুর মৃত্যু, এই 22 বছরের নারীর মৃত্যু, তোমাকে জবাব দিতেই হবে আসিফ নজরুল। এই রাষ্ট্র, এই শহীদ, 30 লক্ষ শহীদের রক্ত, 2.5 লক্ষ নারীর আত্মনাদ এবং 1 কোটি মানুষের দেশান্তরিত হওয়ার বিনিময়ে যে রাষ্ট্র তৈরি হয়েছে, যে রাষ্ট্রের জন্য জীবন দিয়েছে লক্ষ লক্ষ মানুষ, সেই রাষ্ট্রে তুমি মানুষের মূল্যায়ন করছো না, মানুষকে তুমি দাম দিচ্ছ না। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র যখন মারা যায় মালয়েশিয়াতে, তাকে এই দেশে আনার ব্যবস্থা করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে ফেরল দেওয়া হয়েছিল যেন তার পুত্রকে দেখতে পারে। শুধু তাকে নয়,
আমরা এরকম বহু নজির দেখেছি, যখন হত্যাকাণ্ড কোনো বাবা মা ভাই বোন মারা গিয়েছে তাদেরকে ফেরল দেওয়া হয়েছে, কিন্তু এবার এই সরকার ফেরলও দেয়নি এই সাদ্দাম হোসেনকে। আমরা জানি রাষ্ট্র এই অবস্থায় থাকবে না, সমাজ এমন অবস্থায় থাকবে না, দিনটা এমন থাকবে না। যদি পাকিস্তানপন্থী বাংলাদেশ বিরোধী ৭১-এর ঘাতকেরাও ক্ষমতায় আসে, যদি বিএনপিও ক্ষমতায় আসে, অথবা অন্য কোনো দলও ক্ষমতায় আসে, রাষ্ট্রকে বদলাতেই হবে, রাষ্ট্র বদলাবে। কিন্তু ডক্টর ইউনূস, তুমি ৪,০০০-এর উপরে আওয়ামী লীগের কর্মীকে হত্যা করেছ। তোমার পেটুয়া বাহিনী ৪,০০০-এর উপরে আওয়ামী লীগের কর্মী, নেতা এবং সমর্থককে হত্যা করেছে। প্রত্যেকটি হত্যার নাম আমাদের কাছে আছে, কোথায় হত্যা করা হয়েছে, কোন পত্রিকায় এসছে, কোন পোর্টালে এসছে, কত তারিখে, কিভাবে, তার নাম কি, তার বয়স কত। আমরা মানবাধিকার কর্মীদেরকে সেটা দিতে পারবো, কিন্তু বাংলাদেশে এখন কোনো মানবাধিকার কর্মী নেই। কারণ মানবাধিকার কর্মী, মানবাধিকার সংগঠন তো মানুষ শব্দটার সাথে জড়িত। বাংলাদেশ এখন যারা চালাচ্ছে তারা মানুষ নয়, তারা হায়না। এই হায়নাদের দেশে কোনো মানবাধিকার কর্মী থাকবে না, কোনো মানবাধিকার সংগঠন থাকবে না। এই মানবাধিকার সংগঠন, এই মানবাধিকার কর্মী আবার আসবে যখন এটা মানুষের দেশ হবে। শুয়োরের দেশ থেকে মানুষের দেশে রূপান্তর করার কাজ আমরা করব, আমাদেরকে করতেই হবে। কারণ এই সাদ্দামের শিশুপুত্রের আর্তনাদ, এই সাদ্দামের স্ত্রীর আর্তনাদ আসমান বেগে এই ডক্টর ইউনূসের যে গোষ্ঠী, তাদের মাথার উপরে পড়বেই পড়বে। ১২ তারিখ সকালের আগ পর্যন্ত কোনো কিছু নিশ্চিত না যে ইলেকশন হবে। তবে আজকে আমি একটু বিস্তারিত বলবো কেন। প্রথমত হচ্ছে নির্বাচনে একটি পক্ষ, আমি নাম না নিলেও আপনারা হয়তো বুঝতে পারবেন, তারা বা একটি বিশেষ জোট বা বিশেষ কোনো পক্ষ, তারা যদি দেখে নির্বাচনে তারা কনফার্ম জিতবে, তাহলে তারা নির্বাচনে যাবে। আর যদি তাদের মধ্যে ব্যাপারটা এমন হয় যে তারা নির্বাচনে জেতার সম্ভাবনা নেই, সেক্ষেত্রে পরিস্থিতিটা এমনভাবে তৈরি করা হবে, ইলেকশন আর হবে না। আচ্ছা, এখন আমি আর একটু ডিটেলসে যাচ্ছি, স্পেসিফিক কিছু পয়েন্টে। আপনারা হয়তো অনেকে জানেন যে বর্তমানে কোর্টে কয়েকটি বিষয় নিয়ে মামলা বা বিচারাধীন আছে। যেমন বিএনপির প্রায় ২৫ জনের মতো, সংখ্যাটা কম বেশি হতে পারে, আমি বলে দিচ্ছি, ২৫ জনের মতো ক্যান্ডিডেট বা প্রার্থী আছেন যাদের দ্বৈত নাগরিকত্ব আছে, এবং বাকি আরও কিছু জন আছেন যাদের ১৫-১৬ বা কম বেশি হতে পারে, যাদের ঋণখেলাপির বিষয় আছে। সব মিলে প্রায় ৪২ জনের বিরুদ্ধে কোর্টে রায় আসতে পারে প্রার্থিতা বাতিল সংক্রান্ত। আরেকটি বিষয়ে কথা বলি, সেটা হচ্ছে যে জামাত ইসলামের কাছে যতগুলো ট্রাম্প কার্ড আছে, আপনারা খেয়াল করে দেখবেন জামাত ইসলাম কোনো ট্রাম্প কার্ড কিন্তু সবগুলো একসাথে খেলবে না, প্রতিটা ট্রাম্প কার্ড তারা ধাপে ধাপে খেলবে। এবং বিএনপি এখনও জানে না যে সামনে তারা আর কি কি ট্রাম্প কার্ড খেলতে পারেন। এই যে দ্বৈত নাগরিকত্ব ইস্যু থেকে শুরু করে আরও অনেক বিষয়গুলো সামনে আসবে। এই যে ঢাকা ১৭ আসনে যে ঘটনা ঘটলো, ঢাকা ১৭ আসনে ক্যান্ডিডেটকে যদি তার এই সার্টিফিকেট নিয়ে এই ধরনের স্যাবোটাজ যদি না করা হতো, এই ঘটনা যদি না ঘটতো, তাহলে কিন্তু তিনি আরও এত পরিচিতি পেতেন না। বরং আমি মনে করি ১৭ আসনে জামাতের প্রার্থীকে বিএনপি হিরো বানিয়ে দিয়েছে। কিভাবে? ওই ফেক সার্টিফিকেট ইস্যুটাকে সামনে এনে তারেক রহমানের সাথে যখন কারো নাম জড়িয়ে আলোচনা হবে, সেটা ক্যান্ডিডেট হোক আর যেই হোক, তার নামটা কিন্তু প্রচার পাবে, প্রসার হবে, তাই না? সো ঢাকা ১৭ আসনে এই জামাতের প্রার্থীকে তার প্রচারণার কাজটা আমাদের বিএনপির কিছু লোকজনই ভুলবশত ভুল করে তারা করে ফেলছেন। এবং ১৭ আসন নিয়ে কী ধরনের পরিকল্পনা, কী ধরনের নির্বাচনী প্রচারণা হচ্ছে, এই জায়গাটায়ও আমার যথেষ্ট সন্দেহ আছে। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের উদ্দেশ্যে বলবো, যে খেয়াল করে দেখেন, হ্যামিলনের বাঁশিওয়ালার মতো তারেক রহমানের পিছনে দুনিয়ার নেতাকর্মীরা, পুরা মিডিয়া টিম থেকে শুরু করে সবাই তার পিছনে ঘুরে বেড়াচ্ছেন। তারেক রহমান বিভিন্ন জায়গায় যাচ্ছেন, ওই জায়গার সব ক্যান্ডিডেট তাকে রিসিভ করবে, তার সাথে সিকিউরিটি নিরাপত্তা টিম থাকবে, আর তো কারো থাকার দরকার নেই। আছে, কারণ বাংলাদেশে প্রত্যেকটা ক্যান্ডিডেট বিভিন্ন আসনে তারা নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রস্তুতি নেবেন, প্রচারণা করবেন, প্রত্যেকে জিততে হবে। এবং বিএনপির যারা সেলিব্রিটি টাইপ লিডার, যারা ভালো বক্তব্য দিতে পারেন, ভালো কথা বলতে পারেন,
বিএনপির ব্র্যান্ডিংটা ভালোভাবে করতে পারেন, এই ব্যক্তিগুলোর উচিত ছিল কি এই 300 আসনের প্রতিটা ক্যান্ডিডেটের কাছে কাছে যে তাদের প্রচারণা তাদের পক্ষে পরিচালনা করা। তা না করে সবাই তারেক রহমানের পিছনে ছুটে বেড়াচ্ছেন, যেটার কোনো প্রয়োজনীয়তা নেই। বরং এই নেতাগুলা বিভিন্ন আসনে, যেমন কুমিল্লা, চিটাগাং, সিলেটে দেখলাম ওই জায়গার আসনে এই তার সাথে যে বহরে যেসব নেতারা যাচ্ছেন তারা জায়গাগুলো সিট দখল করে রাখছেন, স্থানীয় গুরুত্বপূর্ণ নেতারা বসতে পারছে না, তারা দাঁড়ায় থাকতেছেন। অথচ স্থানীয় ব্যক্তিরা তারা তারেক রহমানকে কালে ভদ্রে পান, তারা দেখতে পান না, সবসময় অনেক কষ্টে তারা দেখার সুযোগটা পেয়েছেন, তাদেরকে দেখতে দেন, কাছে যেতে দেন। তাদেরকে কাছে যেতে না দিয়ে আপনারা জায়গাটা দখল করে রাখছেন। তারেক রহমানের কাছে থাকবে শুধু তো নিরাপত্তা টিম আর মিডিয়া টিমের যারা তারা থাকতে পারে, যেমন মিডিয়ার যে আমাদের রুমন ভাই আছেন বা অন্যান্য যারা আছেন, মিডিয়া টিমটা প্রচারণার জন্য তারেক রহমানের সাথে থাকতে পারে, নিরাপত্তা টিম তার সাথে থাকতে পারে। অন্য কেউ কেন থাকবে? আপনাদের দরকারটা কি ওখানে? কেন আপনারা তারেক রহমানের সাথে থেকে জায়গাটা দখল করতেছেন? কেন আপনারা স্থানীয় আসনের ওই নেতাদেরকে কথা বলতে দিচ্ছে না? কেন তারা তারেক রহমানের সাথে ভালো মতো কোলাগুলি করতে পারছেন না, আবেগটা প্রকাশ করতে পারছেন না? আপনারা এটা না করে আপনারা বিভিন্ন আসনে যেতেন। রেজা কিবরিয়ার আসনে যান, তাকে সহযোগিতা করেন। আপনার ওই যে গতকালকে আপনার নতুন ক্যান্ডিডেট গেছে মোবাশ্বের আলম ভূঁইয়া, তার ওখানে যান, তাকে সহযোগিতা করেন। বিভিন্ন আসনে বিভিন্ন বিএনপি নেতা আছে, তাদের কাছে যান, সহযোগিতা করেন। তা না করে তারেক সাহেবকে চেহারা দেখাইতে হবে। ছোটবেলায় আমরা যখন পড়তে বসতাম তখন অপেক্ষা করতাম মা বাবা কখন ঘুমায়। যদি দেখতাম যে পড়ার টেবিলে আশপাশ দিয়ে মা বাবা হেঁটে যাচ্ছে, তখন করতাম কি, খুব জোরে জোরে পড়তাম, যে মানে আমি খুব সিনসিয়ার পড়াশোনা করতেছি। ঠিক দূরে সরে গেলে আবার ঘুমায় পড়তাম। তো ঠিক একই কাজটা বিএনপির কিছু নেতারা করতেছে। তারেক রহমান তাকাইলে বিএনপি জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, একদম লাফায় ফাটায় ফেলতেছে। ভাট যখনই তারেক রহমানের সামনে থেকে সরে যায়, আস্তে করে ওই ছবিটা ফেসবুকে পোস্ট দিয়ে রুমে যা ঘুমায়। আর বাংলাদেশে বিভিন্ন জায়গায় যেটা হচ্ছে, তারেক রহমান দেখলে কাজ করেন, না দেখলে কাজ করেন না। যদি কোনো কাজ করলে তারেক রহমান জানতে পারেন তাহলে কাজটা করা হবে, তারেক রহমান যদি জানতে না পারেন তাহলে কোনো কাজ করা হবে না। বিএনপির এই যে নির্বাচনী, আরও একটা কথা লাস্টলি বলি আমি, নির্বাচনী যে আপনার দায়িত্ব যে একটা টিম গঠন করা হয়েছে নির্বাচনের সমন্বয়ক, যেটা নজরুল ইসলাম খানের অধীনে, এই জায়গায় কাদেরকে রাখা উচিত ছিল? কোন কোন বিষয়ে কারা কারা এক্সপার্ট তাদেরকে নিয়োগ দেন, যারা বিভিন্ন জায়গায় কমিউনিকেট করতে পারবে, সমন্বয় করতে পারবে, বিভিন্ন নেতাদেরকে সাপোর্ট দিতে পারবে, বিভিন্ন নেতাদের সমস্যাগুলোর ক্ষেত্রে সমাধান দিতে পারে, তাদেরকে ওখানে রাখবেন। তা না রেখে কি করেছেন, ওই জায়গায় যারা চেহারা দেখানো দরকার ওই ব্যক্তিগুলো লিয়াজ ও তদবির করে চেহারা দেখাচ্ছেন। ওখান থেকে ইম্প্যাক্ট কি করছেন বিএনপির জন্য? এই হচ্ছে বিএনপির সার্বিক অবস্থা। আর যেটা আমি শুরুতে যে কথাটা বললাম, আপনারা প্রস্তুত থাকেন। এই যে 42 জন, 25 জন হচ্ছে আপনার দ্বৈত নাগরিকত্ব, এবং বাকি যারা ঋণ খেলাপি, এই ইস্যু নিয়ে এই 42 জনে যখন কোর্টের রায়টা দিবে, যদি বিএনপির বিরুদ্ধে যায় তখন কাহিনীটা কোন দিকে যেতে পারে? 1 2 হচ্ছে বিভিন্ন জায়গায় বিএনপির 62টা ক্যান্ডিডেট যারা বিদ্রোহী, এই ক্যান্ডিডেটদেরকে এখনও কেন বিএনপি তাদেরকে বসাইতে পারলো না? এই ক্যান্ডিডেটদেরকে খুশি করার জন্য কি অনেক উপাদান ছিল না? অনেক ওয়াদা দেওয়া যেত না? উদ্বুদ্ধ করা যেত না? অনেক সমাধানের রাস্তা ছিল, কেন সেটা করা হয়নি? বিএনপির অনেকেই ক্যান্ডিডেট হতে চেয়েছিল, তাদের কয়জনকে ডেকে ভালোভাবে কথা বলা হয়েছে, কয়জনকে ফোন করা হয়েছিল? শত্রুর থেকে অনেক কিছু শিখতে হয়। আমার এলাকায় মনে আছে 2008-এর নির্বাচনে আওয়ামী লীগের 7-8 জন ক্যান্ডিডেট হয়েছিল, এবার চেয়ারম্যান প্রার্থী হয়েছিল, মেয়র প্রার্থী হয়েছিল। তখন শেখ হাসিনা ফোন করে তাদেরকে এমন সব কথা বলছে, পরের দিন দেখি ওই নেতারা সব এক হয়ে মাঠে নেমে গিয়েছে। তখন আমরা বিএনপি পন্থী যারা তারা অবাক হয়েছি যে কীভাবে সম্ভব। পরে কিছুদিন পর জানতে পারলাম তিনি তাদের কাছে খুব সুন্দরভাবে কথা বলেছিলেন। অনেক উপরের পর্যায়ে যারা থাকেন তাদের সুন্দর হাসির অনেক প্রভাব। আমি সারাদিন হাসলেও প্রভাব পড়বে না ভাই, তাদের একটা ছোট্ট রাগ অনেক প্রভাব। আমি সারাদিন রাগ করলেও কারো কিছু আসবে যাবে না, তারা যদি একটুখানি মুখটা ভার করে রাখেন অনেক প্রভাব। আমাদের মুখ ভারে কিছু আসে যায় না। আমি আমার বাবার কাছে সারাদিন পানির বোতল নিয়ে গেলেও কেউ ছবি তুলবে না, বাট জায়মা রহমান যদি তারেক রহমানের কাছে পানির বোতলটা এগিয়ে দেন তাহলে 21 টিভিতে নিউজ হবে। তো আমাদের এই পার্থক্যগুলো বুঝতে হবে, তারেক রহমান কোথায় আছেন, আমরা কোথায় আছি। সো তারেক রহমানের জায়গা থেকে আমি মনে করি কিছু জিনিস উনি একটু সদয় দৃষ্টি দিলে সত্যি দলের ভালো হবে। এবং আমি মনে করি দলের যারা আপনার কাছে এসে বলতে চায় অমুক অমুক নেতা বিএনপির অমুক লোক বিএনপির সমালোচনা করে বিএনপি এইটা বলছে, ভাই এরা সবচেয়ে ক্ষতি করছে আপনার, এরা সবচেয়ে বড় ধ্বংস করতেছে।
আপনি হয়তো বড় যে এইটা বলতে পারেন, তোমার কোনো সমালোচনা থাকলে আমার কাছে এসে বলো, পাবলিকলি বলো, কোনো এই দোষটা ধরতে পারেন। বাট মানুষ পাবলিকলি কখন বলে? যখন আপনাকে বলার সুযোগ থাকে না। এই যে দ্বৈত নাগরিকত্ব ইস্যুটা কেন আজকে আমি এই 2 মাস পরে এখন বললাম, কারণ আপনার কাছে প্রাইভেটলি বলতে চেয়েছিলাম, সুযোগ পাই নাই। আমার কাছে 21টা পয়েন্ট আছে খুব গুরুত্বপূর্ণ, কিন্তু সেই পয়েন্টগুলো আপনি শুনতে চাননি, আমি বলতেও পারিনি আপনাকে। তাহলে কি করবো এখন আমরা? আমাদের তো পাবলিকলি বলতে হবে। তো আশা করি এই সত্যগুলো তারেক রহমানকে জানাবেন। আমি আমার লাইভ যারা দেখতে পাচ্ছেন সবাইকে অনুরোধ করবো এটাকে শেয়ার করে দেন, যাতে এই